এক কৃষক কেন তার আদরের মেয়ের বিয়ে দিলেন এক কথা বলা তুতা পাখির সাথে? আসুন মন দিয়ে শুনি সেই অদ্ভুত গল্প। অনেক কাল আগের কথা। তখন শহরগুলো না ছিল এত বড়, আর না গ্রামগুলো। কিন্তু মানুষের মনে ভালোবাসা, চোখে অভিজ্ঞতা আর মেহনতের মাটির গন্ধে মাখা অস্তিত্বই ছিল মানুষের আসল গয়না। এমনই এক গ্রাম ছিল, একেবারে সবুজ, শান্ত আর লোকালয় থেকে অনেক দূরে। সেখানে এক বৃদ্ধ কৃষক তার ৩ মেয়েকে নিয়ে থাকত। তার নাম গ্রামে কেউ নিত না, সবাই তাকে রহিম চাচা বলে ডাকত। তার স্ত্রী অনেক বছর আগেই মারা গিয়েছিল। বড় মেয়ের নাম ছিল সীমা, খুব চনমনে মেজাজের, কিন্তু বুদ্ধিমতী। মেজ মেয়ে ছিল সুমি, বেশ গুছানো স্বভাবের, কিন্তু একটু স্বার্থপর। আর সবার ছোট মেয়ে সাদিয়া, সহজ সরল স্বভাব, নরম গলার স্বর আর চোখে ভদ্রতার এমন এক শান্ত ছায়া ছিল যে যে দেখত সেই কিছুক্ষণের জন্য থমকে যেত। ৩ মেয়েই বাবার সেবা করত, তার সাথে খেতে কাজ করত, কিন্তু যদি কেউ সবচেয়ে বেশি বোঝা বা কষ্ট বহন করে থাকে, তবে সে ছিল সবচেয়ে ছোট মেয়ে সাদিয়া। কিন্তু সীমা আর সুমির মনে ছোট বোন সাদিয়ার প্রতি একটা অদ্ভুত হিংসা বা বিরক্তি ছিল। কারণটা পরিষ্কার ছিল না, কিন্তু হয়তো তারা এই ভেবে জ্বলত যে বাবা সাদিয়াকে একটু বেশিই ভালোবাসত, অথবা হয়তো তারা সাদিয়ার ভেতরের সরলতা দেখে জ্বলত, যা তাদের সবসময় আয়না দেখিয়ে দিত। রহিম চাচার তার ৩ মেয়ের ওপরই গর্ব ছিল, কিন্তু বয়সের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে সে প্রায়ই ভাবত, আমি আর কতদিন আছি? যদি আমার স্ত্রী থাকত, তবে মেয়েদের বিয়ের চিন্তা সেই করত। এখন আমাকেই কিছু করতে হবে। একদিন ক্ষেত থেকে ফেরার পথে খুব ক্লান্ত হয়ে সে একটা নতুন ফোন দিয়ে আটল। পরদিন সকালে সে ৩ মেয়েকে ডাক দিল। মেয়েরা, সে শান্ত গলায় বলল, এখন সময় এসেছে তোমাদের ঘর বাঁধার। ৩ মন চমকে উঠে একে অপরের দিকে তাকালো। বাবা, আপনার যা ইচ্ছে, তারা নরম স্বরে বলল। কৃষক কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আমি চাই তোমাদের বিয়ে এমন ঘরে হোক যেখানে তোমরা সম্মানও পাবে আর শান্তিও। কিন্তু আমি ধনী নই, না আমার কোনো বড় জানাশোনা আছে, তাই আমি ভেবেছি একটা উপায় বের করব। কেমন উপায় বাবা? সীমা সন্দেহের সাথে জিজ্ঞেস করল। আজ দুপুরে আমরা আমাদের পুরনো বাগানে যাব। সেখানে তোমাদের ৩ জনকে ৩টি করে গাছ লাগাতে হবে। তারপর যখন সেই গাছ মজবুত হয়ে যাবে, তোমরা ৩ জন সেখান থেকে একটি করে গাছ কাটবে। গাছটি যেদিকে পড়বে, তোমাদের বিয়ে সেই দিক থেকেই হবে। মানে? সুমি জিজ্ঞেস করল। মানে হলো, তোমার বিয়ে সেই দিক থেকেই হবে যেদিকে গাছটি পড়বে। এটা একটা নিশানা হবে। কিন্তু গাছ কাটার আগে তোমাদের ৩ জনকে ৩টি করে গাছ লাগাতে হবে, যাতে কাটা গাছের ক্ষতিপূরণ হতে পারে। ৩ মেয়েই অবাক ছিল। এই পদ্ধতিটা অদ্ভুত ছিল, আবার মজাদারও। কিন্তু যেহেতু বাবা বলেছে, তাই কেউ আর আপত্তি করল না। কিছু সপ্তাহের মধ্যেই সেই দিন এলো যখন ৩ বোন নিজেদের গাছ লাগালো, মাটিকে নিজেদের হাতে যত্ন করল, বীজগুলোকে সেই মাটিতে এই বিশ্বাসের সাথে রাখল যে একদিন এগুলো বড় বৃক্ষ হবে। বর্ষাকাল শুরু হয়ে গিয়েছিল, ক্ষেতে সবুজের সমারোহ ছিল, গাছে আর্দ্রতা আর ডালপালায় সজীবতা ছিল। সেই গাছগুলো যা তারা লাগিয়েছিল ধীরে ধীরে বড় হচ্ছিল। কৃষক প্রতি সপ্তাহে নিজের হাতে সেগুলোর গোড়ায় পানি দিত, সার দিত, আর মেয়েদের বলতো, এগুলো শুধু গাছ নয়, এগুলো তোমাদের পরীক্ষা। বড় আর মেঝো মেয়ে তো শুধু নিয়ম রক্ষার জন্য আসত, কিন্তু সাদিয়া প্রায়ই বসে গাছগুলোর দিকে তাকিয়ে থাকত, যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে। কখনো কোনো পাতায় হাত বুলিয়ে দিত, কখনো কোনো ডাল সোজা করে দিত। প্রায় ৪ মাস পর যখন সেই গাছগুলো মজবুত হয়ে গেল, তখন একদিন কৃষক ৩ মেয়েকে বলল, কাল সকালে আমরা বাগানে যাব। নিজেদের গাছ কাটবে আর জীবনের দিকে নজর দেবে। পরদিন সূর্য তখন একটু ওপরে উঠেছে যখন ৪ জন বাগানে পৌঁছল। সবার হাতে কুড়াল ছিল। বাতাসে হালকা ঠান্ডা ছিল, কিন্তু ভেতরে একটা অস্থিরতার ঢেউও ছিল। সবার আগে সীমা তার গাছ কাটল। সে কুড়াল চালাল। প্রতিটি আঘাতে বিশ্বাস আর শক্তি ছিল। কিছুক্ষণের মধ্যেই গাছটি ধরাশায়ী হল, আর সেটা উত্তর দিকে পড়ল। সীমা খুশিতে নেচে উঠল। ওইদিকে খালার ছেলে থাকে, আপনি তো জানেন বাবা। কৃষক হাসল, কিন্তু কিছু বলল না। এবার সুমির পালা ছিল। সে গাছের ওপর হাত রাখল আর তারপর কুড়াল চালাল। কিছুক্ষণের মধ্যেই গাছটি দক্ষিণ দিকে পড়ল। বাবা, সুমি খুশিতে চিৎকার করে উঠল, ওই যে আম্মুর বান্ধবীর ছেলে, মনে আছে তো? এবার সাদিয়ার পালা ছিল। সাদিয়া গাছটির দিকে তাকালো, তার কাণ্ডে হাত বোলালো যেন কোনো আপনজন। তারপর কুড়াল চালালো। প্রতিটি আঘাত যত্নের সাথে দিল, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত নীরবতা ছিল। অবশেষে গাছটি নত হল,
নড়ল এবং তারপর পুরো ওজন নিয়ে মাটিতে পড়ে গেল। জঙ্গলের দিকে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। সীমা চোখ বড় বড় করল। ওহো, সাদিয়ার বিয়ে এবার জঙ্গলবাসীদের সাথে হবে নাকি? সুমি হাসতে হাসতে বলল, কোথাও কোনো বাঘ তো জুটবে না, বা কোনো কাঠুরিয়া, অথবা... সীমা জোরে বলল, কোনো লাল তোতা। আর দুই বোন খিলখিল করে হেসে উঠল। সাদিয়া শুধু মুচকি হেসে নিচের দিকে তাকাল। তার চেহারায় না ছিল লজ্জা, না ছিল রাগ, শুধু গভীর চিন্তায় ডুবে থাকা এক প্রশান্তি ছিল। কৃষক নিজের বুকে পাথর চেপে নিজের মেয়েদের তাদের জীবনের দিকে রওনা করার সিদ্ধান্ত নিল। সেই দিনটা একটু ভারীও ছিল আর কিছুটা অদ্ভুত। প্রথমবার এমন হচ্ছিল যে ৩ মেয়ে একসাথে ঘর থেকে বেরোচ্ছে আলাদা আলাদা পথে নিজেদের জীবনের দিকে। কৃষক তার ঘরের বাইরে দাঁড়িয়ে ওই ৩ জনকে আলাদা আলাদা রাস্তায় যেতে দেখল, যেন কোনো পুরনো বইয়ের পাতা বাতাসে উড়ছে আর প্রতি পাতায় একটা আলাদা গল্প লেখা আছে। সবচেয়ে আগে সীমা রওনা হল। তার মন হালকা ছিল, চেহারায় তৃপ্তি ছিল আর চোখে চমক, কারণ উত্তর দিকে তার খালার বাড়ি ছিল। সেখানে তার পছন্দমতো পাত্র ছিল, খালার ছেলে ডালিম। ডালিমের সাথে তার দেখাশোনা ছোটবেলা থেকেই ছিল। খেতে খেলা করা, বাগানে আম খাওয়া আর অনেক সময় ঘরের কাজে হাত লাগানো। সেই সম্পর্ক মুখে কখনো প্রকাশ করা হয়নি, কিন্তু এক নীরব ভালোবাসা দুজনের মাঝেই ছিল। যখন সীমা সেখানে পৌঁছল তো খালা তাকে দরজাতেই চিনে ফেলল। আরে সীমা, তুমি একা এসেছ? সব ঠিক আছে তো? সীমা ঠোঁটে একটা হালকা হাসি এনে বলল, খালা, বাবা একটা উপায় বের করেছেন আমাদের বিয়ের জন্য। গাছ কাটালেন আর আমার গাছ উত্তরের দিকে পড়ল। তারপর সে বিস্তারিত সব বর্ণনা করল, গাছ লাগানোর কথা, কাটার কথা আর পড়ার দিক। খালা অবাক হয়ে শুনল, তারপর ডালিমের দিকে তাকাল। ডালিম একটু লজ্জা পেল, কিন্তু হেসে দিল। খালা বলল, যদি তোমার জীবন আমাদের দিকে হয় তবে আমাদের আর কি চাই? আমার ছেলেরও পছন্দ তোমাকে। এক বড় স্বস্তি নিয়ে সীমা আবার নিজের বাড়ির দিকে রওনা হল। তার হাঁটায় ধীরস্থির ভাব ছিল, কিন্তু মনে এক ধরনের অবসর ছিল। সে অনুভব করল যেন সে তার বাবার ভাবা মুশকিল আসান করে ফেলেছে। সুমির পালা এবার ছিল। তার রাস্তা ছিল দক্ষিণ দিকে। সেই দিকে তার মায়ের পুরনো বান্ধবীর ঘর ছিল এবং তাদের এক ছেলে আরিফ, যে আগে থেকেই সুমির নজরে আর ভাবনায় বাসবাস করত। যখন সুমি সেখানে পৌঁছাল, দরজায় পৌঁছাতেই ভেতর থেকে তার মায়ের বান্ধবী বেরিয়ে এলেন, রাবেয়া আপা। আরে সুমি, তুই এত বছর পর! সুমি আন্তরিকতার সাথে তাদের হাত ধরল আর বলল, আম্মুর মৃত্যুর পর আপনার সাথে দেখা করা সম্ভব হয়নি, কিন্তু আজ বিশেষ উদ্দেশ্যে এসেছি। তারপর সুমিও সেই একই বিস্তারিত শোনাল, গাছ লাগানো, কাটা এবং গাছের দক্ষিণের দিকে পড়া। রাবেয়া আপা প্রথমে তো অবাক হয়ে শুনলেন, তারপর একটু হাসতে হাসতে বললেন, তো জীবন নিজেই আমাদের টেনে এনেছে। আরিফকে যখন এটা বলবো, ও অবাক হবে আর খুশিও হবে। তোমরা দুজনে একে অপরকে চেনো, বোঝো। বেশ কথাবার্তার পর সবাই রাজি হয়ে গেল, আর সুমিরও একটা বিশ্বাস হয়ে গেল যে তার মায়ের বন্ধুত্ব এবার আত্মীয়তায় বদলাবে। সেও খুশি মনে বাড়ি ফিরে এলো। এদিকে সবচেয়ে ছোট মেয়ে সাদিয়া ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গিয়েছিল, কিন্তু যেই রাস্তায় সে চলছিল সেটা একেবারে অচেনা, নির্জন আর ভয়ে জড়ানো ছিল। না কোনো মানুষের আওয়াজ, না কোনো পশুর উপস্থিতির শক্ত প্রমাণ, শুধু বাতাসের শব্দ, দূরে কোথাও কোনো শুকনো পাতার খসখস আওয়াজ আর ওই গাছগুলোর লম্বা ছায়া। তার পা ধীরে ধীরে চলছিল, কিন্তু বুকটা ভেতর ভেতর দৌড়াচ্ছিল, জানে না কোন ভয় আর আশার মাঝখানে ফেসে আছে। জঙ্গলের মাটি নরম ছিল, কিন্তু তার ওপর পড়ে থাকা পাতার স্তর তাকে আরও বেশি অচেনা করে তুলছিল। একদিকে ঝোপঝাড়ের শব্দ, অন্যদিকে ঝুলন্ত লতার বাঁধন। সাদিয়ার হাতে একটা ছোট থলি ছিল, যাতে সামান্য কিছু শুকনো খাবার, একটা পানির ছোট বোতল আর একটা চাদর ছিল, যা বাবা তাকে আসার সময় দিয়েছিল। রাত ঠান্ডা হতে পারে, এই কথা বলে কৃষক সেই চাদর তার ব্যাগে দিয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। সূর্য এখন বেশ নিচে নেমে এসেছে, কিন্তু না কোনো মানুষের ছায়া দেখা গেল, না কোনো ঘর, কুড়েঘর বা এমন কোনো চিহ্ন যা প্রমাণ করতে পারে যে এই জঙ্গলে কেউ থাকে। সে একটা বড় শিকড়ের কাছে বসে পড়ল। তার চোখে পানি চলে আসছিল, শরীর ঘামে ভেজা ছিল। হয়তো আমার কোনো ভুল হয়ে গেছে, এটা কি কোনো শাস্তি? তার মনে এমন সব চিন্তা ঘুরপাক খেতে লাগল। সে পানির বোতল থেকে 2 ঢোক পানি খেল, পাতা দিয়ে মুখ মুছল আর পুনরায় উঠে দাঁড়াল। ব্যাস, আরেকবার দেখেনি, হয়তো কোনো নিশানা পাওয়া যাবে। একটু সামনে বাড়তেই হঠাৎ তার নজর একটা ঘন ঝোপের ওপারে কিছু চকচকে অংশের ওপর পড়ল, যেন কোনো জিনিস বা কাঠের ওপর হালকা রোদ পড়েছে।
সে ঝোপঝাড় সরাতেই অবাক হয়ে তার চোখ বড় হয়ে গেল। একটা কুঁড়ে ঘর ছিল। হ্যাঁ, একটা কুঁড়ে ঘর, একদম জঙ্গলের মাঝখানে। না তার আশেপাশে কোনো রাস্তা, না কোনো ধোঁয়া, না কোনো আওয়াজ। ব্যাস এমন এক কুঁড়ে ঘর যা নিজের অস্তিত্বেই এক প্রশ্ন ছিল। সাদিয়া ধীরে ধীরে পা বাড়াল। কুঁড়ে ঘরের কাছে পৌঁছতেই দেখল তার দরজা আধ খোলা ছিল। চৌকাঠে লতা পেঁচানো ছিল, কিন্তু সেই লতায় ফুল ফুটেছিল, গোলাপি আর নীল রঙের, যা এই জঙ্গলের স্বভাব থেকে একদম আলাদা ছিল। এত গহীনে, এত পরিষ্কার পরিচ্ছন্ন কুঁড়েঘরে কে থাকে এখানে? তার মনে প্রশ্নের ঝড় শুরু হয়ে গিয়েছিল। সে আলতো করে দরজায় ধাক্কা দিল। ভেতরে ঢুকতেই এক ঠান্ডা অনুভূতি তাকে ঘিরে ধরল। কুঁড়েঘরটা ভীষণ পরিষ্কার ছিল। মাটিতে মাদুর পাতা ছিল, দেওয়ালে একটা আয়না টাঙানো ছিল, কোনায় কাঠের একটা টেবিল ছিল, যার ওপর রাখা ছিল একটা মাটির লোটা আর কিছু শুকনো ফুল। আর তারপর তার নজর জানালার উপর পড়ল। একটা তোতা বসেছিল, কিন্তু এটা কোনো সাধারণ তোতা ছিল না, বেশ বড় ছিল। তার পাখায় লাল, হলুদ আর নীল রং ছড়ানো ছিল। সেই তোতা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল, একদম চুপচাপ। সাদিয়া প্রথমে তাকে উপেক্ষা করল, চারদিকে তাকালো আর ধীরে ধীরে বলল, এখানে তো কেউ নেই। আর তখনই প্রথম আওয়াজ, কিভাবে বলতে পারো যে এখানে কেউ নেই? সাদিয়া যেই এই আওয়াজ শুনল, তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। এই আওয়াজ মানুষের ছিল, কিন্তু এসেছিল জানালায় বসা ওই তোতা পাখির থেকে। সে ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল আর একটু হোঁচট খেল। তুমি কথা বলো? তোতা সেই জানালায় বসেই যেন হাসছে বলে মনে হল। সাদিয়ার চোখ বিস্ময়ে বড় হতে থাকল। সে এখন একদম বুঝতে পারছিল না যে এই পুরো দৃশ্যটাকে সত্যি মানবে নাকি কোনো ধোঁকা। তুমি কে? সাদিয়া সামান্য সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল। তোতা বলল, আমি এই জঙ্গলের বাসিন্দা। তুমি এখানে কিভাবে? সাদিয়া সব কথা খুলে বলল। তোতা বলল, তুমি আমাকে বিয়ে করে নাও। সাদিয়া এক মুহূর্ত চুপ থাকল, তারপর বলল, কিন্তু তুমি একটা তোতা আর আমি একজন মানুষ, তোমার সাথে বিয়ে কিভাবে সম্ভব? তোতা কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, চেহারা দিয়ে নয়, মন দিয়ে সম্পর্ক হয়। আর যদি তুমি দেখতে পাও, তবে আমি শুধুই একটা পাখি নই। তারপর তোতা কুঁড়েঘরের মাঝখানে চলে এলো, নিজের পাখা ঝাপটালো আর গভীর সুরেলা গলায় একটা গান শুরু করল। সাদিয়া এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো প্রতারণা ছিল না, শুধু একটা ডাক ছিল, যেন সে এই জঙ্গলের হৃৎস্পন্দন হয়ে গেছে। কি, তুমি আমাকে বিয়ে করবে? তোতা সোজা প্রশ্ন করল। সাদিয়া কেঁপে উঠল। বিয়ে? তোমার সাথে? হ্যাঁ, তোতা বলল, তোমাকে আমার জীবনে আসতে হবে, শুধু একটা সম্পর্কের জন্য নয়, আমার গল্পটা পূর্ণ করার জন্য। সাদিয়া চুপ রইল। বাইরে বাতাস একটু জোরে বইতে শুরু করেছিল, কিন্তু কুঁড়েঘরের ভেতরে এক প্রশান্তি ভরা ভয় ছড়িয়েছিল। তারপর কিছু ভেবে সে বলল, আমি মানছি যে তোমার মধ্যে কোনো আলাদা ব্যাপার আছে, আর আমি জানি না এসব কোথায় যাবে, কিন্তু হ্যাঁ, আমি তৈরি। সেও খুশি মনে ঘর ফিরে আসার প্রস্তুতি নিল। সন্ধ্যার ছায়া ধীরে ধীরে গ্রামের পথে নেমে আসছিল। সূর্যের শেষ কিরণ ক্ষেতে ছড়িয়ে থাকা মাটিকে ছুঁয়ে ধীরে ধীরে নিচে নেমে আসছিল। গ্রামের সেই পুরনো কাঁচা বাড়ির চৌকাঠে কৃষক নিজের লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল। চোখ রাস্তায় আটকে ছিল, মনে একটা অস্থিরতা ছিল। আজকের দিনটা তার জীবনের সেই বিশেষ দিনগুলোর একটা ছিল, যখন ৩ মেয়ে নিজেদের জীবনের দিকে গিয়েছিল। আর এখন তাদের ফিরে আসার কথা, নিজেদের খবর, নিজেদের খুশি, আর হয়তো নিজেদের হবু স্বামীদের নিয়ে। আর তারপর দূর থেকে মাটি উঠতে দেখা গেল। প্রথমে ১, তারপর ২ এবং ৩। ৩ বোন একে একে ফিরছিল। সবার আগে সীমা এলো। তার চেহারা গোলাপি হয়েছিল, চোখে চমক আর ঠোঁটে সেই হাসি যা নিজের পছন্দের মানুষের কাছ থেকে সম্মতি পাওয়ার পর আসে। তার পেছনে সুমি ছিল, গাঢ় নীল ওড়না জড়িয়ে, একটু যেন লজ্জিত, কিন্তু চোখে সেই বিশ্বাসের প্রভাব ছিল যা কোনো নারী তখন পায় যখন তার মনের কথা বুঝে নেওয়া হয়। কৃষক দুজনকে দেখল আর হাসল। দরজার কাছে খাটিয়ায় বসে পড়ল আর বলল, এসো, বসো, বলো। সীমা এগিয়ে এসে বলল, বাবা, আমার গাছ উত্তরের দিকে পড়েছিল, আপনি তো জানেন ওই দিকে কে আছে? কৃষক মাথা নাড়ল। হ্যাঁ, খালা থাকেন ওই দিকে। আর তাদের ছেলে ডালিম, সীমা হেসে বলল।
তারপর সে পুরো ঘটনা বিস্তারিত শোনাল, কিভাবে সে পৌঁছল, কিভাবে খালা তাকে জড়িয়ে ধরল, কিভাবে ডালিম চুপ ছিল কিন্তু তার চোখ সব বলে দিয়েছে, কিভাবে সব রাজি হল। কৃষক তার কপালে হাত বুলিয়ে দিল। তারপর সুমির পালা এলো। সেও পুরো ঘটনা বর্ণনা করল, তার মায়ের বান্ধবীর ঘর, আরিফের লজ্জা পেয়ে হাসা, রাবেয়া আপার সম্মতি আর সবার খুশি। কৃষকের চোখে এক প্রশান্তি নেমে এলো। ভালো হয়েছে মেয়েরা, সে বলল। এখন আমার মনে হচ্ছে যে আমার পরিশ্রম, আমার চিন্তা সব সঠিক ছিল। এখন বাকি ছিল সাদিয়া। সে কিছুক্ষণ পর চুপচাপ ঘরের দরজায় পৌঁছাল। তার হাতে একটা ছোট থলি ছিল, সেটাই যাতে কৃষক তাকে যাওয়ার সময় চাদর আর কিছু খাবার দিয়েছিল। চেহারা ক্লান্ত, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন কেউ অনেক বড় কোনো সিদ্ধান্ত নিয়ে ফিরেছে। কৃষক যখন সাদিয়াকে দেখল তো উঠে দাঁড়িয়ে পড়ল। এসেছিস মা? সব ঠিক ছিল? সে নরম স্বরে জিজ্ঞেস করল। সাদিয়া শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। কোন দিকে গিয়েছিল তোর গাছ, মনে আছে তো? কৃষক একটু হেসে বলল। সাদিয়া ধীরে স্বরে বলল, হ্যাঁ, জঙ্গলের দিকে। আর তারপর চুপ হয়ে গেল। এখন দুই বোন যেন সুযোগ পেয়ে গেল। সীমা চোখ ঘুরিয়ে সুমির দিকে তাকালো আর তারপর মুখ চেপে হাসতে লাগল। সুমিও দেরি না করে বলল, আরে বাহ, জঙ্গল থেকে ফিরে এলি? বাবা, একটু জিজ্ঞেস করো তো, ওখানে বর পেলি নাকি কোনো গাছ থেকে উল্টো ঝুলে থাকা বানর কিংবা কোনো এমন জানোয়ার পেলেই যার ধারালো দাঁত আর লম্বা কান আছে? সীমা মশকরা ভরা গলায় বলল। তারপর দুই বোনের হাসি বাঁচতে লাগল। সাদিয়া কিছুক্ষণ চুপ রইল, তারপর সোজা হয়ে বলল, এমন কোনো ব্যাপার নয়, আমার হবু স্বামী খুব ভালো। আচ্ছা? সুমি হাসতে হাসতে বলল, তাহলে লুকাচ্ছিস কেন? বলতে লজ্জা কেন লাগছে? কোথাও সে কোনো ইঁদুর তো নয় যে নিজের গর্তে থেকে তোকে বিয়ে করতে চলেছে। সাদিয়া এবার একটু গম্ভীর ভাব নিল। সে বলল, তোমরা বুঝতে পারবে না, কিন্তু হ্যাঁ, বুঝে নাও যে সে কোনো সাধারণ কেউ নয়। সীমা তালি মারল। ওহো, তাহলে তো সে জঙ্গলের রাজপুত্র হবে যে হাতির পিঠে বসে তোর পেছনে এসেছে। সাদিয়া তার চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এমনই মনে করতে পারো। সে রাজপুত্রই, কিন্তু যেমনটা তোমরা ভাবছ তেমন নয়। কৃষক দুই বোনকে দেখল আর তারপর সাদিয়ার দিকে। সে অনুভব করল যে এই মেয়েটির চোখে কোনো ছলনা নেই, তার গলায় কোনো কৃত্রিমতা নেই, কিন্তু তাতে এক অদ্ভুত গভীরতা ছিল। মা, কৃষক নরম স্বরে বলল, যদি তুই বলিস যে সে ভালো এবং তোর সিদ্ধান্ত মন থেকে নেওয়া, তবে আমি কিচ্ছু জিজ্ঞেস করব না। সাদিয়া তার দিকে তাকালো এবং চুপচাপ ঘরের দিকে চলে গেল। পরদিন দুপুরের সময় ছিল। সূর্য এখন মাথার উপর থেকে একটু ঢলে পড়েছে। কৃষক উঠানে বসে নিজের লাঠিতে ভর দিয়ে মাটিতে দাগ কাটছিল। তার চেহারায় ক্লান্তি ছিল না, বরং কিছু ভাবার গভীরতা ছিল। সে যখনই ভাবত, তার বুড়ো আঙুল ওই লাঠির ওপরের অংশটা ঘষত, যেন ওই কাঠে কোনো উত্তর লুকিয়ে আছে। আজ তার সামনে ৩ মেয়ে ছিল, সীমা, সুমি আর সাদিয়া। ৩ জন নিজেদের পোশাকে আবৃত, নিজেদের চিন্তায় মগ্ন, কিন্তু নিজেদের বাবার চেহারার রেখাগুলো পড়ছিল। কৃষক একটা দীর্ঘশ্বাস নিল, তারপর নিজের মেয়েদের দিকে তাকাল। আমি তোমাদের নিজের ইচ্ছায় নিজেদের জীবনের দিকে পাঠিয়েছিলাম, কিন্তু এখন আমার মন চায় যে আমি তোমাদের বেছে নেওয়া বরদের পরীক্ষা করি, দেখি সত্যিই কি তোমরা ঠিক ভেবেছ। ৩ মেয়ে চমকে উঠে তার দিকে তাকাতে লাগল। কেমন পরীক্ষা বাবা? সীমা জিজ্ঞেস করল। কৃষক লাঠি একপাশে রেখে দিল আর একটু সোজা হয়ে বলল, খুব সহজ কাজ। তোমরা ৩ জন একটি করে ছুরি নিয়ে এসো নিজেদের বরদের কাছ থেকে। কাল সকালে যখন তোমরা ফিরে আসবে তো আমি দেখব যে কে কেমন নিয়তে ছুরি পাঠিয়েছে। সীমা আর সুমি একদম হেসে দিল, যেন তাদের কাছে এই কাজটা সবথেকে সহজ মনে হল। যেমন আপনার হুকুম আব্বাজান, সীমা বলল, আমরা এক্ষুনি যাচ্ছি। সুমিও সায় দিল। দুজনে একে অপরের দিকে তাকাল। চোখে কিছু চকচকে ভাব ছিল, হয়তো তারা এখন সাদিয়ার অপমান করার আরেকটা সুযোগ পেয়ে গিয়েছিল। কিন্তু সাদিয়া চুপ রইল, সে মাথা নাড়ল। 2 বোন তার দিকে তাকাতে লাগল। কৃষক তার নীরবতা অনুভব করল আর একটু নরম স্বরে জিজ্ঞেস করল, সাদিয়া মা, তুই কি আমার জন্য ছুরি আনবি না? সাদিয়া কিছু বলতে পারল না। সুমি জোরে হেসে বলল, বাবা তাকে সময় দিন না, আসলে রাজপুত্ররা তো বড় নাজুক হয়, কি জানি তার রাজপুত্র ছুরির বদলে তাকে ফুল পাঠায় কিনা। সীমাও হাসতে লাগল। সাদিয়ার চোখ ভিজে আসছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। কৃষক চুপ রইল, কিন্তু তার চোখে একটা প্রশ্ন নিশ্চয়ই নেমে এলো। সাদিয়া কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে ধীরে ধীরে বলল, বাবা, আমি অবশ্যই আপনার জন্য ছুরি আনব। আর তারপর কোনো কথা না বলে উঠে দাঁড়াল। সবচেয়ে বড় মেয়ে সীমা আর মেজো মেয়ে সুমি নিজেদের রাস্তায় ছিল। তাদের পা দ্রুত চলছিল,
চোখে বিশ্বাস ছিল। তারা জানত যে তাদের হবু স্বামীরা তাদের লজ্জিত করবে না। অন্যদিকে সাদিয়াও চলতে শুরু করেছিল, কিন্তু তার পায়ে দ্রুততা ছিল, আত্মায় অস্থিরতা, আর চোখে একটা প্রশ্ন। জঙ্গলের সেই ঘন অংশে পৌঁছতেই ঝোপের আগাল থেকে সেই কুড়েঘর আবার নজরে এলো, আর তার শ্বাস যেন থমকে গেল। জানালায় সেই রংবেরঙের তোতা এবার যেন তার অপেক্ষাই করছিল। যেই সাদিয়া কুড়েঘরের কাছে পৌঁছল, তোতা জানালা থেকে লাফিয়ে নিচে এলো। তার পাখায় আজ এক অদ্ভুত চমক ছিল, যেন কোনো বিশেষ কথা মনে লুকিয়ে আছে। তুমি এসে গেছ? তোতা বলল। সাদিয়া ক্লান্ত গলায় জবাব দিল, হ্যাঁ, কিন্তু এবারের আশাটা কঠিন। কেন? তোতা একটু কাছে এলো। বাবা বলেছেন যে আমাদের নিজেদের বড়দের কাছ থেকে একটি করে ছুরি নিয়ে যেতে হবে, যাতে তিনি আমাদের পরীক্ষা নিতে পারেন। তোতা কিছুক্ষণ চুপ রইল, তারপর নিজের ঘাড় একটু নাড়ালো আর বলল, যদি আমি বলি যে আমি তোমাকে ছুরি দিতে পারি, তবে তোমার কেমন লাগবে? সাদিয়া অবাক হয়ে তার দিকে তাকালো, যেন তার কান কোনো ভুল কথা শুনেছে। তুমি? ছুরি? তার ঠোঁট কাঁপল। হ্যাঁ, তোতা হাসল, আর তারপর সে ধীরে ধীরে জানালার কাছে পৌঁছল। সেখানে একটা পুরনো ধোয়া কাপড় রাখা ছিল। তোতা নিজের ঠোঁট দিয়ে সেই কাপড় ধীরে ধীরে সরাতে শুরু করল। যখন কাপড় পুরোপুরি সরে গেল, তো তার নিচে একটা ছুরি ছিল, কিন্তু কোনো সাধারণ ছুরি নয়। তার হাতল রূপা দিয়ে বাঁধানো ছিল, তার উপর সূক্ষ্ম নকশা ছিল, ময়ূর, সিংহ, সূর্য আর লতাপাতার নকশা। তার ধার একদম সোজা, চকচকে আর ভারী ছিল, যেন সেটাকে শুধু রাজপুত্রদের জন্যই বানানো হয়েছে। সাদিয়ার চোখ বিস্ময়ে খুলে গেল। এটা এটা কেমন ছুরি, আর তোমার কাছে এলো কিভাবে? তোতা কিছুক্ষণ চুপ রইল, তারপর তার আওয়াজ গভীরে নেমে গেল। কিছু প্রশ্নের উত্তর সময় দেবে সাদিয়া, এখন শুধু এটুকু বোঝো, এটা তোমার পরীক্ষা, আমার নয়। সাদিয়া সেই ছুরি নিজের থলিতে রাখল। তার এমন মনে হচ্ছিল যেন কোনো ভারী দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হয়েছে। ছুরি নেওয়ার পরও সাদিয়া কুড়েঘর থেকে এমনিই বেরোতে চাচ্ছিল না। সে তোতার কাছে বসে কিছুক্ষণ কথা বলল। তার মন এখন নরম হয়ে আসছিল। যেই পাখিকে সে কখনো অচেনা ভাবত, এখন তার এক একটা শব্দ তাকে আপন মনে হতে লাগল। আমি ভয় পাচ্ছি, সাদিয়া বলল। কে জানে বাবা কি ভাববেন যখন তিনি এই ছুরি দেখবেন? তোতা ধীরে স্বরে বলল, কখনো কখনো সত্যের ধার সবথেকে তীক্ষ্ণ হয়, কিন্তু তার ভেতর দিয়েই যাওয়া সম্পর্ক তৈরি করে। সাদিয়া মাথা নাড়ল, তারপর বলল, আমি যাই, এখন যা হবে দেখা যাবে। আর তারপর সাধারণ পায়ে কিন্তু ভারী মন নিয়ে সে কুড়েঘর থেকে বেরিয়ে পড়ল। এখন ৩ বোন, সীমা, সুমি আর সাদিয়া আবার সেই উঠানে ছিল, যেখানে কৃষক নিজের লাঠিতে ভর দিয়ে বসে তাদের অপেক্ষা করছিল। আকাশ এখন হালকা নীল হয়ে গিয়েছিল, দিন ঢলতে শুরু করেছিল। কৃষক তাদের কাছে ডাকল, তো মেয়েরা, নিয়ে এসেছ তোমরা সেই জিনিস যা দিয়ে আমাকে তোমাদের বরদের আন্দাজ করতে হবে? ৩ জনই একে একে সম্মতি জানাল। সবার আগে সীমা নিজের ছুরি পেশ করল, ঝকঝকে পিতলের হাতলওয়ালা সাজানো মোড়কে জড়ানো ছুরি। কৃষক সেটা হাতে নিয়ে দেখল, ওজন অনুভব করল, ধার পরীক্ষা করল আর হাসল। ভালো, সে বলল। তারপর সুমির পালা এলো। সে নিজের ছুরি বাড়িয়ে দিল। নতুন চকচকে স্টিলের ধার আর হাতলে সুমির নাম লেখা। কৃষক সেটাকেও প্রশংসা করল, এটাও মজবুত, ঠিক আছে। এবার সাদিয়ার পালা ছিল। সে একটু ইতস্তত করল, কিন্তু তারপর সাহসের সাথে ছুরি বের করে কৃষকের দিকে বাড়িয়ে দিল। যেই কৃষক সেই ছুরি ধরল, তার হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। এটা তো, সে বিড়বিড় করে বলল। সে ছুরিটাকে উল্টে পাল্টে দেখল, তার হাতল, তার নকশা, তার ওজন, এটা তো কোনো রাজপুত্র বা বাদশাহের খাজানা থেকে মনে হচ্ছে। 2 বড় বোন তখনই সাদিয়ার দিকে তাকালো। তাদের চোখে হিংসার একটা রেখা দৌড়ে গেল। বাবা, কি জানি ও কোথাও থেকে চুরি করেছে কিনা, বা কোনো মিথ্যে বলছে কিনা? সুমি খোঁচা দিয়ে বলল। হ্যাঁ, জঙ্গলে এমন ছুরি কি ঝোপঝাড়ে গজায়? সীমা বলল। সাদিয়া দীর্ঘশ্বাস নিল, আর শুধু এতটুকু বলল, যে ছুরি আপনার হাতে আছে সেটা কোনো মিথ্যের নয়, বরং আমার হবু স্বামীর নিশানা। কৃষক চুপ হয়ে গেল। তার হাতে 3টি ছুরি ছিল, কিন্তু তৃতীয় ছুরি তার মনে প্রশ্ন রেখে গিয়েছিল। আমার মেয়ে কি সত্যিই এমন কারো সাথে মিশেছে যে রাজপুত্র? সে এক একটা ছুরি উঠিয়ে আবার দেখল, তারপর 3 জনকে একসাথে দেখল। মেয়েরা, সে বলতে শুরু করল, আমি এই ছুরিগুলো দেখে খুব খুশি। এগুলো থেকে এটা তো জানা গেল যে তোমাদের হবু স্বামীরা খালি হাতের নয়, কিন্তু মন এখনও একটা কথা জানতে চায়। 3 মেয়ে তার কথার উপর মনোযোগ দিতে লাগল। আমি চাই, কৃষক বলল, যে তোমাদের বরেরা এখানে আসার আগে আরেকটা পরীক্ষা দিক। সীমা জিজ্ঞেস করল, কোন পরীক্ষা আব্বাজান, বলুন।
সুমি বলল, হ্যাঁ বলুন না, আমরা নিশ্চয়ই পূরণ করব। সাদিয়া চুপ ছিল, কিন্তু তার চোখে একটা শান্ত অপেক্ষা ছিল। কৃষক ধীরে ধীরে বলল, তোমরা তিনজন নিজেদের বরদের কাছ থেকে আমার জন্য একটি করে আংটি নিয়ে এসো, কিন্তু মনে রেখো, জোর করা যাবে না। যদি তারা খুশি মনে দেয় তবেই আনবে। এটা শুনতেই সীমা আর সুমির চেহারায় আবার সেই পুরনো বিশ্বাস ফিরে এলো। যেমন হুকুম আব্বাজান। সীমা বলল, আমরা কাল সকালেই বেরিয়ে যাব। সুমিও সাই দিল। সাদিয়া তবুও চুপ রইল, কিন্তু তার ঠোঁটে হালকা হাসি ছিল, যেন সে এখন এই খেলার চালগুলো বুঝতে পারছিল। পরদিন সকালে 3 মেয়ে একে একে নিজেদের রাস্তার দিকে রওনা হয়ে গেল। সীমা যখন নিজের খালার বাড়ি পৌঁছল, তো ডালিম বাইরে বসে কোনো বই পড়ছিল। সে সীমাকে আসতে দেখে হাসল। এখন আবার কি ফরমায়েশ? সে হালকা মজায় বলল। সীমা হেসে বসে পড়ল আর বলল, বাবার আরেকটা পরীক্ষা আছে। তিনি চান যে আপনি আমাকে একটা আংটি দিন, নিজের ইচ্ছায়, জোর করে নয়। ডালিম একটু চমকাল। তারপর হাসতে হাসতে উঠল আর ঘরের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পরেই সে একটা রূপার আংটি বের করে সীমাকে দিল। তার উপর হালকা লেখা ছিল, আর ভেতরে ডালিমের নাম। এই নাও, আমার তরফ থেকে বাবার জন্য। সীমা চোখে আবার সেই চমক ফিরে এলো, যেন তার বেছে নেওয়া রাস্তায় সিলমোহর পড়ে গেছে। অন্যদিকে সুমিও আরিফের বাড়ি গিয়ে পৌঁছাল। সে রাবেয়া আবার সাথে দেখা করল, আর তারপর কথা আরিফ পর্যন্ত পৌঁছাল। বাবা আংটি চেয়েছেন? আরিফ জিজ্ঞেস করল। হ্যাঁ, আপনার ইচ্ছায়, কোনো জোর জবরদস্তি নেই। আরিফ কিছুক্ষণ ভাবল, তারপর নিজের পকেট থেকে একটা সোনার পাতলা আংটি বের করল, যা তার বোন তাকে উপহারে দিয়েছিল। এই নাও, বাবাকে দিয়ে দিও, আর বলো যে আমি খুব শিগগিরই তার সাথে দেখা করতে আসব। সুমি আংটি নিয়ে নিল আর মনে মনে নিজের জয় নিশ্চিত ভাবল। এদিকে সাদিয়াও ঘর থেকে রওনা হয়ে গিয়েছিল। তার পা এখন আর অতটা ধীর ছিল না যতটা আগে থাকত। এখন তাতে এক অদ্ভুত দ্রুততা আর নমনীয়তা ছিল, যেন সে কারো সাথে দেখা করতে নয়, কোনো প্রশ্নের উত্তর নিতে যাচ্ছে। কুঁড়ে ঘর পর্যন্ত পৌঁছাতেই সে দেখল তোতা সবসময়কার মতো জানালায় বসেছিল। কিন্তু এবার যেন সে আগে থেকেই জানত যে সাদিয়া আবার কোনো পরীক্ষায় ফেসেছে। এসে গেছ? তোতা বলল। সাদিয়া সোজা এসে তার চোখের দিকে তাকালো আর বলল, বাবা আরেকটা পরীক্ষা রেখেছেন। এবার তিনি বলেছেন যে নিজের বরের কাছ থেকে একটা আংটি আনো, কিন্তু জোর করে নয়, যদি সে খুশি মনে দেয় তবেই আনবে। তোতা কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, তুমি কি জানো যে আংটি শুধু ধাতু হয় না, এটা কারো পরিচয় হয়? সাদিয়া আলতো করে মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু আমি বাধ্য, আমাকে নিয়ে যেতে হবে। তোতা হাসল। তো চলো, আজ আমি তোমাকে এমন এক উত্তর দিই যা তোমার বাবাকে ভাবতে বাধ্য করে দেবে। তোতা কুঁড়ে ঘরের কোনায় গেল, সেই জায়গা যেখান থেকে সে আগে ছুরিয়ে এনেছিল। এবার সে সেখানে একটা নরম রুমাল পাতল, রেশমি, হালকা গাঢ় রঙের। তারপর সে উড়ে ওপরে গেল জানালার কাছে, যেখানে কাঠের রিংগুলোর পেছনে কিছু জিনিস রাখা ছিল। সেখান থেকে সে নিজের ঠোঁটে একটা আংটি কামড়ে ধরল আর নরম সযত্নে রুমালের ওপর রাখল। সাদিয়া সেই আংটি দেখল। সেটা একটা সোনালি আংটি ছিল। তার ওপর কোনো নাম ছিল না, কিন্তু তাতে এক নরম দীপ্তি ছিল, যেন সেটাকে কোনো পুরনো আত্মা সযত্নে রেখেছিল। এই আংটি আমি কখনো কাউকে দিইনি, তোতা বলল। এটা আমার শেষ নিশানা। আর যদি তোমার বাবা এটা দেখে প্রশ্ন করেন, তো শুধু বলো, কিছু জিনিস উত্তর হয় না, ভরসা হয়। সাদিয়ার ঠোঁটে এক মৃদু হাসি এলো। সে আংটি রুমাল সমেত থলিতে রেখে নিল আর ফেরার জন্য তৈরি হল, এবং বাড়ি ফিরে এলো। 2 বোনও উঠানে দাঁড়িয়েছিল। 3 বোন আবার একসাথে ছিল। সেই পুরনো উঠান, সেই কৃষক তার লাঠি নিয়ে। কৃষক তাদের দেখল আর ইশারা করল যে একে একে নিজেদের আংটি পেশ করো। প্রথমে সীমা নিজের আংটি দিল, চকচকে রূপার, ডালিমের নাম লেখা। কৃষক দেখল, হাসল, মাথা নাড়ল। ভালো। তারপর সুমি আংটি দিল, সোনার, পাতলা কিন্তু দামি। কৃষক তার দিকেও হেসে তাকাল। ঠিক আছে। এবার সাদিয়ার পালা ছিল। সে রুমাল খুলে সেই সাধারণ কিন্তু অদ্ভুত সোনালি আংটি কৃষকের সামনে রাখল। কৃষক যেই সেটা হাতে নিল, তার কপালে ভাঁজ পড়ল। সে আংটিকে উল্টে পাল্টে দেখল, কোনো নাম নেই, কোনো চিহ্ন নেই, কিন্তু ওই আংটিতে কিছু ছিল, যেন ওই আংটি চুপচাপ কিছু বলছিল। এই আংটি, কৃষক বিড়বিড় করল, এটা কার? সাদিয়া নরম গলায় বলল, যে আমাকে মন থেকে আপন করেছে তার। এখন কৃষকের চোখে প্রশ্ন ছিল। 3টি ছুরি, 3টি আংটি, কিন্তু 2টো সহজ উত্তর, আর একটা সেই উত্তর যা প্রশ্ন হয়ে ফিরে আসে। কিছু মুহূর্তের নীরবতার পর কৃষক নিজের শ্বাস টানল আর বলল, আমি ভেবেছিলাম যে হয়তো কোনো একটা বড়ই আমার আশায় উত্তীর্ণ হবে,
কিন্তু তোমরা 3 জন আমাকে অবাক করে দিয়েছ। তোমাদের সবার চেষ্টা প্রশংসনীয়। 3 বোনের চেহারায় আশার হালকা আলো ভেসে উঠল। এবার কৃষক বলল, তোমরা 3 জন নিজেদের বরদের নিয়ে বাড়ি ফিরে আসতে পারো। আমি তাদের সাথে দেখা করতে চাই। পরদিন সকাল হতেই 3 বোন একে একে নিজেদের রাস্তার দিকে মুখ করল। সীমা উত্তরের দিকে চলল, খালার বাড়ি, যেখানে ডালিম অপেক্ষা করছিল। সুমি দক্ষিণের দিকে রওনা হল, যেখানে আরিফ আর তার মা রাবেয়া আপা আগে থেকেই সম্পর্ক ঠিক ধরে বসেছিলেন। কিন্তু তৃতীয় দিকে সাদিয়া, মনে আশা আর কপালে হালকা দুশ্চিন্তা নিয়ে আবার সেই রাস্তায় বাড়ল যা জঙ্গলের দিকে যায়। ঝোপঝাড় পেরিয়ে যখন সাদিয়া সেই কুঁড়েঘরের কাছে পৌঁছল, তখন দৃশ্যটা কিছু বদলানো ছিল। কুঁড়েঘরের সামনে এখন একটা ছোট চাতাল তৈরি ছিল, আর জানালায় বসার বদলে তোতা আজ মাটিতে হাঁটছিল, যেন কোনো চিন্তায় ডুবে আছে। যেই সাদিয়াকে দেখল, সে চমকে উঠল। সাদিয়া হেসে বলল, বাবা হ্যাঁ করে দিয়েছেন, তিনি বলেছেন যে আমরা নিজেদের বরদের বাড়ি নিয়ে যেতে পারি। তোতা কিছু মুহূর্ত চুপ রইল, তারপর বলল, জানতাম এই দিন আসবে, কিন্তু এখন ভয়ও লাগছে। ভয় কেন? সাদিয়া জিজ্ঞেস করল। তোতা তার চোখের দিকে তাকাল। কারণ যখন আমি তাদের সামনে যাব, তো তারা শুধু আমার চেহারা দেখবে, আমার ভেতরে লুকিয়ে থাকা মানুষকে নয়। সাদিয়া কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে বলল, বাবা খুব ভালো মানুষ, তিনি চেহারা দিয়ে নয়, মন দিয়ে চেনেন। তোতা আবার কুঁড়েঘরের ভেতরে গেল। কুঁড়েঘরের ভেতর থেকে কিছু হালকা ধাতব আওয়াজ এলো, যেন কেউ পুরনো বাক্স নাড়াচাড়া করছে বা কাঠের সিন্দুক খুলছে। কিছুক্ষণ পর যখন তোতা বাইরে এলো, তখন তাকে কিছু অন্যরকম লাগছিল। সে নিজের ঘাড়ের চারপাশে একটা নীল রেশমি কাপড়ের ছোট পট্টি বেঁধেছিল, আর পাখাকে এক আলাদা ঢঙে গুছিয়েছিল। তার হাঁটাও এখন আগের মতো হালকা পাতলা ছিল না, এখন তাতে এক ধীর স্থির ভাব আর আদব ছিল। সাদিয়া দেখল আর হেসে দিল। তৈরি? তোতা বলল, এখন যদি পিছিয়ে যাই তো নিজের সাথেও চোখ মেলাতে পারব না। দুজনে কুঁড়েঘর থেকে বেরিয়ে পড়ল। রাস্তা লম্বা ছিল, কিন্তু বাতাসে এক নতুন অনুভূতি ছিল। কখনো তোতা উড়ে এগিয়ে যেত, আবার ফিরে সাদিয়ার কাছে আসত। কখনো সে চুপচাপ সাদিয়ার কাঁধে বসে পড়ত আর দূর পর্যন্ত ছড়ানো গাছপালা দেখত। আকাশ পরিষ্কার ছিল, জঙ্গলের সীমানা পেছনে সরে যাচ্ছিল। চলতে চলতে তারা একটা বড় নদীর তীরে পৌঁছল। নদীর পানি নীল ছিল, আর তার ওপর তৈরি কাঠের পুরনো পোল দূর পর্যন্ত ছড়ানো ছিল। একদিকে জঙ্গল, অন্যদিকে সেই রাস্তা যা গ্রামের সীমানায় প্রবেশ করত। দুজনেই পোলে উঠল। সাদিয়ার চাল ধীর ছিল, তোতার চোখ তীক্ষ্ণ। সাদিয়া আর তোতা নদীর সেই পুরনো কাঠের পোলের ওপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। পোলের নিচে পানি গভীরতায় বয়ে যাচ্ছিল, আর ওপরে বাতাসে ভাসমান এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সত্যিই কি কোনো পাখি মানুষের সম্পর্ক নিভাতে পারে? সাদিয়ার মনে আশা ছিল, কিন্তু কোথাও না কোথাও এক ভয়ও ছিল। এরই মাঝে হঠাৎ সামনে থেকে এক লম্বা চওড়া লোককে আসতে দেখা গেল। তার পোশাক উজ্জ্বল কমলা রঙের ছিল, যেন কোনো মঠের কাপড় বা কোনো পুরনো রাজনীতির চিহ্ন। তার চাল ভারী ছিল, লাঠি হাতে ছিল, আর চেহারা অচেনা, কিন্তু তার চোখ খুব অভিজ্ঞ মনে হচ্ছিল। যেই সে দুজনের কাছে পৌঁছাল, তার নজর সরাসরি তোতার উপর পড়ল, আর তার হাসি পেয়ে গেল। আরে, এটা কি? সে হাসতে হাসতে বলল, এটা তো তোতা, আর এই বর সেজে ঘুরছে। তোতা কিছু বলতে পারত, তার আগেই ওই লোকটা নিজের ভারী লাঠি দিয়ে এক জোরদার লাথি তোতার দিকে মারল। সবকিছু খুব দ্রুত হল। সাদিয়ার চোখ বড় হয়ে গেল, তার হৃৎপিণ্ড যেন হঠাৎ থেমে গেল। তোতা উঠতে পারল না, তার নাজুক শরীর জোরে ধাক্কা খেয়ে পোলের কিনারায় লাগল, আর সে সোজা নিচে বহমান নদীতে গিয়ে পড়ল। না! সাদিয়ার চিৎকার বেরিয়ে এলো। সে ঝাঁপিয়ে পোলের কিনারায় ঝুঁকে নিচে দেখল, কিন্তু এখন সেখানে শুধু পানি ছিল। ওই অচেনা লোকটা এখনও হাসছিল, তার হাসিতে এক তিক্ততা ছিল, যেন সে কোনো খেলায় জিতে গেছে। এটা তোমার বর ছিল? সে ব্যঙ্গ করে বলল। তোতার সাথেও কেউ বিয়ে করে নাকি? সে পাখি ছিল, ওড়ার জন্য তৈরি হয়েছিল, সম্পর্কের জন্য নয়। সাদিয়া কাঁপতে কাঁপতে ঘুরল, তার চোখে পানি ছিল, গলায় কান্না। তুমি কি করে দিলে? ও আমার হবু স্বামী ছিল। ওই লোকটা কাঁধ ঝাঁকাল, আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ চলে গেল। সাদিয়া ওখানেই পোলের ওপর বসে পড়ল। তার বুক ধরফর করার বদলে এখন থরথর করে কাঁপছিল। সে নিজের চোখে দেখেছিল তার বন্ধু, তার তোতা, তার জীবনসঙ্গী নিচে পানিতে পড়ে ডুবে গেছে। সে কিছু বুঝতে পারছিল না,
কিছু ভাবতেও পারছিল না। তার পুরো শরীর অসাড় হয়ে গিয়েছিল, যেন সময় হঠাৎ থেমে গেছে। সে নদীর পানির দিকে তাকালো। প্রবাহ এখনো চলছিল, কিন্তু তাতে কোনো চাঞ্চল্য ছিল না, যেন সে কিছু বড় জিনিস গিলে নিয়েছে আর এখন সেটা হজম করার চেষ্টা করছে। তার ঠোঁট কাঁপতে লাগল। আমি কিছু করতে পারলাম না। আমি তোমাকে বাঁচাতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। তার চোখ দিয়ে পানি বইতেই থাকল, আর সে বারবার নদীর ওপরের দিকে তাকাচ্ছিল, যেন আশা ছিল যে কোথাও থেকে একটা পাখা বের হবে, একটা ঠোঁট ভেসে ওপরে আসবে, বা কোনো আওয়াজ আবার তাকে ডাকবে। কিন্তু কিছু হল না। সে ওখানেই দাঁড়িয়ে রইল, নীরব, ভাঙা আর ভাষাহীন। বেশ কিছুক্ষণ পর যখন সূর্য ডুবতে শুরু করল, সাদিয়া ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে এক শেষবার পোলের নিচে উকি দিয়ে দেখল, আর তারপর খুব ভারী পায়ে হাঁটতে লাগল। তার থলিতে এখনও সেই আংটি ছিল যা তোতা তাকে দিয়েছিল। প্রতি কদমে সে নিজেকে প্রশ্ন করছিল। এখনও সে এটাই ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিল যে নদী পার করার ঠিক পর যেই সে মাটির অন্য পারে পা রাখল, তার নজর সামনে পড়ল। নদীর অন্য তীরে এক যুবক বসেছিল। তার গায়ের রং ফর্সা, চেহারা উজ্জ্বল, চুল পরিপাটি করে পেছনে করা, আর মাথায় সোনার তাজ। সে গোলাপি রঙের রেশমি স্যুট পরেছিল, যা হালকা বাতাসে দুলছিল। সে একটা পাথরের ওপর বসেছিল, কিন্তু তার মধ্যে এমন গাম্ভীর্য ছিল যেন সে কোনো সিংহাসনে বসে আছে। সাদিয়া থেমে গেল। সে নিজের চোখ কচলাল, আবার দেখল। একে? তার বুক খুব জোরে ধরফর করতে লাগল। সে প্রথমবার ওই ছেলেটিকে ভালো করে দেখল। ওই ছেলেটি তার দিকেই তাকিয়েছিল। তার চোখে প্রশান্তিও ছিল, আর প্রশ্নও। বাতাস যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল, আর সময়ের সব মুহূর্ত ওই এক দৃশ্যে জমা হয়ে গিয়েছিল। ওই ছেলেটি, মাথায় সোনার তাজ, গায়ে গোলাপি রঙের রেশমি স্যুট, চোখে কোমলতা, আর ঠোঁটে এক স্থির হাসি। সাদিয়া নিজের চোখের পাতা কয়েকবার ফেলল। প্রাণ যেন হাতে চলে এসেছিল। এ কে আর কেন আমার দিকে এভাবে তাকিয়ে আছে, যেন আমাকে বহু বছর জুড়ে চেনে? সে সাহস করে তার কাছে গেল। শ্বাস রুদ্ধ হয়েছিল। তারপর একটু থেমে বলল, তুমি কে? ছেলেটি তার চোখের দিকে তাকাল, আর কিছু মুহূর্ত চুপ রইল। তারপর সহজভাবে বলল, চলো আগে নিজের বাড়ির দিকে, রাস্তায় সব বলবো। সাদিয়ার মন তুলা উঠল। বাড়ি? কিন্তু তুমি কে? তোমাকে তো কোথাওকার রাজপুত্র মনে হচ্ছে। তুমি কি কোনো বাদশাহর ছিলে? সে হাসল, তারপর তার দিকে এক পা বাড়িয়ে বলল, আমার নাম শাহজাদা ফারহান, আর আমি সেই যাকে তুমি কখনো তোতা ভেবেছিলে। সাদিয়া চমকে উঠল। তুমি ওই তোতা? ছেলেটি আলতো করে ঘাড় নাড়ল। হ্যাঁ, আমি সেই পাখি যাকে তুমি আপন করেছিলে, যার সাথে কথা বলেছ, যার সাথে কুড়েঘরে সময় কাটিয়েছ, আর যাকে তুমি নিজের বাবার সামনে বর বলার সাহস করেছিলে। সাদিয়ার চোখ বড় হয়ে গেল। তার ঠোঁটে দ্বিধা ছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? শাহজাদা ফারহান দীর্ঘশ্বাস নিল। এই কথা আমি তোমাকে এখন পর্যন্ত বলতে পারিনি, কিন্তু এখন সময় এসেছে। তারপর সে চলতে চলতে বলতে লাগল, আমি এক রাজ্যের উত্তরাধিকারী ছিলাম। আমাদের এলাকায় এক জাদুকর ছিল, খুব চালাক আর বিপজ্জনক। তাকে আমার মা কোনো এক সময় মহল থেকে বের করে দিয়েছিল, কারণ সে ধোঁকা দিত, মানুষের মধ্যে ঝগড়া লাগাত। ওই জাদুকর আমার সাথে শত্রুতা রাখতে শুরু করল। একদিন যখন আমি শিকারে বেরোলাম, সে আমাকে একা পেল আর আমার ওপর জাদু করে দিল। আমি দেখতে দেখতেই এক রংবেরঙের তোতায় বদলে গেলাম। সাদিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে তুমি তখন থেকেই তোতার বেশে ছিলে? হ্যাঁ, সে বলল, কিন্তু ওই জাদুর এক শর্ত ছিল যে সেটা ততক্ষণ ভাঙবে না যতক্ষণ কেউ আমাকে নিজের ইচ্ছায়, আমার না বলা সত্ত্বেও, কোনো নদীতে ফেলে না দেয়। কিন্তু কেউ এমন করতে পারত না, কারণ কেউ আমার ওপর অত্যাচার করতে চাইত না, আর আমি নিজেও কাউকে বলতে পারতাম না যে আমাকে ফেলে দাও, নইলে শর্ত ভেঙে যেত। ফারহান চলতে চলতে নিজের ঘাড় ঘোরাল। যখন ওই পোলের ওপর ওই লোকটা এলো আর সে আমাকে লাথি মেরে নদীতে ফেলল, সে রাগে ছিল, কিন্তু তার ইচ্ছায় করা ওই কাজ জাদুর শর্ত ভেঙে দিল। নদীর পানিতে যেই আমি পড়লাম, সেই প্রভাব কেটে গেল। আমার শরীর বদলাতে লাগল। পাখা গায়েব হলো, কিন্তু আঙুল ফিরে এলো, ঠোঁট গেল, ভাষা ফিরে এলো, আর আমি মানুষ হয়ে গেলাম। সেই যে আমি ছিলাম,
সাদিয়ার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ল, এবার কষ্টের নয়, ভালোবাসার। আমি ওই তোতাই, সে ধীরে পুনরাবৃত্তি করল, যে তোমার কথা শুনেছে, তোমার নীরবতা বুঝেছে, তোমার আশাকে নিজের পাখায় জড়িয়েছে। সাদিয়া তার দিকে তাকাল, তার চোখে এখন কোনো সন্দেহ ছিল না, শুধু সেই পুরনো গাম্ভীর্য, বিশ্বাস আর কোমলতা ছিল, যা কুড়ে ঘরে ওই পাখির মধ্যে দেখা গিয়েছিল। এখন আমরা যাই? শাহজাদা ফারহান জিজ্ঞেস করল। হ্যাঁ, সাদিয়া হেসে বলল, এখন চলো, বাবা আমাদের অপেক্ষা করছেন। সূর্য ডুবে গিয়েছিল, গ্রামের সীমানায় হালকা হালকা বাতাস বইছিল, ঘরের উঠোনে প্রদীপ জ্বলতে শুরু করেছিল, আর আকাশে হালকা নীল চাদর বিছানো হয়ে গিয়েছিল। বৃদ্ধ কৃষক দরজায় খাঁটিয়া পেতে বসেছিল, তার নজর ওই রাস্তায় আটকে ছিল যা জঙ্গলের দিকে যায়। ঘরের উঠোনে আগেই দুই নতুন জোড়া পা কড়া নেড়েছে, সীমা আর ডালিম, সুমি আর আরিফ। দুই বড় মেয়ে নিজেদের বরদের সাথে এক কোণায় দাঁড়িয়েছিল, খুশি, কিন্তু কিছু দ্বিধায় তাদের দৃষ্টি বারবার কৃষকের ওপর আর তারপর দরজার দিকে যাচ্ছিল। বাবার নজর এখনও সাদিয়াকে খুঁজছে, সীমা চাপা স্বরে সুমিকে বলল। সুমি চুপচাপ মাথা নাড়ল। আর আমার এখন ভয় লাগছে যে কোথাও আমাদের হাসি লজ্জায় না বদলে যায়। দরজায় দুটো ছায়া, আর তারপর দরজায় দুটো অবয়ব দৃশ্যমান হল। প্রথমে সাদিয়ার ছায়া দেখা দিল, তারপর তার সাথে এক যুবক, যার চেহারা কোনো রাজপুত্রের মতো ছিল, মাথায় তাজ, পরিষ্কার পরিচ্ছন্ন গোলাপি পোশাক, আর চালে এমন প্রশান্তি যেন তার প্রতি কদমে একটা গল্প জড়ানো আছে। যেই দুজনে উঠোনের ভেতরে প্রবেশ করল, সেখানে উপস্থিত প্রত্যেকের নজর তাদের দিকে ঘুরে গেল। শাহজাদা ফারহান আর সাদিয়া একদম শাহী কায়দায় দাঁড়িয়েছিল। সীমা আর সুমির ঠোঁটে যেন কথা আটকে গেল, তাদের চোখ বারবার ওই ছেলেটিকে দেখছিল। যেন বিশ্বাস হচ্ছিল না যে এটা ওই সাদিয়া যার ব্যাপারে তারা দিন রাত মজা করত। সুমি ধীরে ফিসফিস করে বলল, একে তো সত্যিই কোনো রাজপুত্র মনে হচ্ছে। সীমা জবাব দিল, আমরা তো ভেবেছিলাম ও কোনো বুনো জঙ্গলি পাবে, কিন্তু এ তো সত্যি ধনী পরিবারের মনে হচ্ছে। সাদিয়া এগিয়ে গিয়ে নিজের বাবাকে সালাম জানাল। শাহজাদাও বলল, আদাব রহিম চাচা, আমি আপনার কৃতজ্ঞ যে আপনি নিজের মেয়েকে এতটা সাহসী বানিয়েছেন। আজ আমি যা, তাতে এর হাত আছে। কৃষক দীর্ঘশ্বাস নিল, আর তারপর সাদিয়ার দিকে তাকাল। মা, এ কি সেই যাকে তুই বলতিস যে তোর বর? সাদিয়া হেসে মাথা নাড়ল। জি বাবা, এই আমার শাহজাদা স্বামী। আমি কখনো মিথ্যে বলিনি। আমি ওকেই পেয়েছি যেদিকে আমার গাছ পড়েছিল। কৃষকের চোখে পানি ভরে এলো। মা, আমি জানি তুই আমার ওপর দাগ লাগতে দিসনি। তুই নিজের বাবার নীতি পালন করেছিস, আর নিজের মনের কথা সততার সাথে পালন করেছিস। এটা দেখে আমি খুব শান্তি পেলাম। সে আবার শাহজাদার দিকে ফিরল। বাবা, যদি তুই আমার মেয়েকে সম্মানের সাথে রাখিস, তবে এই ঘর আর এই উঠান সব সময় তোর থাকবে। এক কোণায় দাঁড়িয়ে সীমা আর সুমি এসব দেখল। এখন তারা চুপ ছিল। তাদের জিভে ব্যঙ্গ নয়, আফসোস ছিল। সীমা ধীর স্বরে সুমিকে বলল, আমরা তো ভেবেছিলাম যে আমাদের বোন কোনো মিথ্যে স্বপ্ন দেখছে, কিন্তু তার স্বপ্ন বাস্তব হয়ে গেল। সুমি বলল, ইস, আমাদের গাছও যদি জঙ্গলের দিকে পড়ত, হয়তো আমরাও কোনো এমন মানুষ পেতাম যার চোখে ভালোবাসা আর চালে ভদ্রতা আছে। কিন্তু এখন আফসোস করে কিছু বদলানোর ছিল না। গ্রামে এখন ৩ বিয়ের প্রস্তুতি হয়ে গিয়েছিল, ডালিম আর সীমা, আরিফ আর সুমি, এবং এখন ফারহান আর সাদিয়া। কিন্তু এদের মধ্যে শুধু এক জোড়া এমন ছিল যা সবার চোখের কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল। সাদিয়া এখন শুধু কৃষকের ছোট মেয়ে ছিল না, সে এখন পুরো গ্রামের গর্ব হয়ে গিয়েছিল। মানুষ তার সাহসের উদাহরণ দিতে লাগল, এবং কৃষকের নামের সাথে তার নাম নেওয়া হতে লাগল। বিয়ের নিয়মকানুন শেষ হল, ঢোল বাজল, মেহেদি লাগল, আর ৩ মেয়ে কনের সাজ পড়ল। কিন্তু যেই বিদায়ের সময় এলো, কৃষকের চোখ দিয়ে পানি ছলকে পড়ল। সে ৩ মেয়ের মাথায় হাত রেখে বলল, তোরা সবাই আমার খুশি, আমার পরিশ্রম, আমার জীবন। যা, আর এখন সেখানেও এই ঘরের মতো আলো ছড়াস। সাদিয়া এগিয়ে এলো, তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছিল। ফারহান কৃষকের হাত ধরল। আমি আপনার মেয়েকে শুধু মহল নয়, সম্মান আর ভালোবাসাও দেব। সে আমার জন্য এক তোতার কুড়ে ঘরেও রানী ছিল, আর এখন আমার মহলেও রানীই থাকবে।